ওয়েলকাম ব্যাক। আশা করি যে যেখান থেকে আজকের এই গল্পটা শুনছেন তারা ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি আপনাদের সাথে আছি মাহি, আর আপনারা শুনছেন মাহির ভূত গল্প। আজকের এই গল্পটা লিখে পাঠিয়েছেন সিফাত। তিনি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আমি সিফাত। বগুড়ার একটা মফস্বল গ্রামেই আমার বড় হওয়া। আপনার গল্পের আমি একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আপনাকে নিজের কোনো গল্প নয়, বরং আমার খুব কাছের বন্ধু তৌফিকের বড় ভাই ইমন ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা শোনার পর আমি বেশ কয়েক রাত ঘুমাতে পারিনি। ইমন ভাই মানুষটা ছিলেন একদম অন্যরকম। লম্বা চওড়া গড়ন, সাহসী আর প্রচণ্ড যুক্তিবাদী। জিন ভূত এসব তিনি বিশ্বাসই করতেন না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় বছর তিনেক আগে, বর্ষাকালের এক গুমোট রাতে। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে তৌফিকদের বাড়ি। বাড়ির ঠিক পেছনেই একটা বিশাল পুরনো পুকুর, আর তার চারপাশ ঘিরে বাঁশঝাড়ের ঘন জঙ্গল। সেদিন ছিল বৃহস্পতিবার। ইমন ভাই শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় 11:30। বাসস্ট্যান্ড থেকে নামার পর যখন তিনি গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলেন, তখন চারপাশ একদম জনশূন্য। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ইমন ভাইয়ের হাতে ছিল একটা টর্চ আর কাঁধে ল্যাপটপ ব্যাগ। গ্রামের কবরস্থানটা পার হওয়ার সময় তিনি লক্ষ্য করলেন বাতাসের শব্দটা কেমন যেন বদলে গেছে। মনে হচ্ছিল কেউ একজন ঠিক তার পেছনে ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু কান পাতলে শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। ইমন ভাই ভাবলেন মনের ভুল, কিন্তু পুকুর পাড়ের সেই বিশাল বাঁশঝাড়ের কাছে আসতেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বাঁশঝাড়ের ভেতর থেকে একটা পচা মাংসের গন্ধ আসছিল। টর্চের আলোটা সেদিকে ফেলতেই তিনি দেখলেন বিশাল একটা ছায়া ঝোপের আড়ালে সরে গেল। তিনি নিজেকে বোঝালেন হয়তো কোনো শিয়াল বা বুনো প্রাণী হবে। বাড়িতে ঢোকার পর থেকেই ইমন ভাইয়ের আচরণ কেমন যেন বদলে যেতে শুরু করলো। সাধারণত তিনি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করেন, কিন্তু সেদিন তিনি সরাসরি নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। তৌফিক দরজায় কড়া নাড়লে ভেতর থেকে এক অদ্ভুত গলার আওয়াজ এলো, এখন ডিস্টার্ব করিস না, আমি খাচ্ছি। তৌফিক অবাক হলো, কারণ ইমন ভাই রাতের খাবার বাইরে থেকে খেয়ে আসার কথা ছিল। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার ছিল সেই গলার আওয়াজ। সেটা ইমন ভাইয়ের চেনা কণ্ঠস্বর ছিল না। মনে হচ্ছিল যেন কেউ পাথর দিয়ে পাথর ঘষছে, এমন একটা খসখসে গম্ভীর আওয়াজ। তৌফিক দরজার নিচের ফাঁক দিয়ে তাকিয়ে যা দেখল তাতেও রক্ত হিম হয়ে গেল। ভেতরের আলো নেভানো, কিন্তু অন্ধকারে ইমন ভাই মেঝের ওপর বসে আছেন, আর তার সামনে রাখা একটা কাঁচা ইলিশ মাছ, যেটা মা বাজার থেকে এনে রান্নাঘরে রেখেছিলেন। সেটা এখন ইমন ভাইয়ের হাতে, আর তিনি সেটা কাঁচাই কামড়ে কামড়ে খাচ্ছেন। তার চোখ দুটো অন্ধকারের মাঝেও টকটকে লাল হয়ে জ্বলছিল। তৌফিক ভয়ে চিৎকার দিয়ে পিছু হটল। পুরো পরিবার জড়ো হয়ে গেল দরজার সামনে, কিন্তু ইমন ভাই দরজা খুললেন না। ভেতর থেকে শুধু অমানুষিক হাসির শব্দ আর হাড় চিবানোর শব্দ আসতে লাগলো। সেই রাতে তৌফিকদের বাড়ির উঠোনে নেমে এলো এক বিভীষিকাময় স্তব্ধতা। তারা বুঝতে পারল ইমন ভাই আর আগের ইমন ভাই নেই। তাকে কোনো এক অশুভ শক্তি গ্রাস করেছে। রাত যত বাড়তে লাগলো, ইমন ভাইয়ের ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসতে শুরু করলো।
কখনো মনে হচ্ছিল কেউ দেয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। গ্রামের অভিজ্ঞ মুরব্বীরা খবর পেয়ে ছুটে এলেন। তাদের একজন দেখেই বললেন, ইমনকে বাঁশঝাড়ের সেই জিনিসটা ধরেছে। এটা সাধারণ কিছু না। রাত তখন গভীর, বৃষ্টির বেগ বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইমন ভাইয়ের ঘর থেকে আসা সেই অমানুষিক চিৎকার। তৌফিক আর ওর বাবা মিলে অনেকবার দরজা ভাঙার চেষ্টা করলেন, কিন্তু কাঠের নড়বড়ে দরজাটা যেন ইস্পাতের মতো শক্ত হয়ে আছে। ভেতর থেকে ইমন ভাই মাঝে মাঝে বিকট স্বরে হাসছিলেন, আর সেই হাসির শব্দে বাড়ির গবাদি পশুগুলো আতঙ্কে অস্থির হয়ে উঠছিল। হঠাৎ করেই ঘরটা একদম শান্ত হয়ে গেল। তৌফিকরা ভাবলো হয়তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন। সেই শব্দ শুনে মনে হচ্ছিল যে সেটা কোনো মানুষের গলা নয়। ইমন ভাই চিৎকার করে বলছিলেন, ওকে আমি ছাড়বো না। ও আমার রাজ্যে ঢুকেছে, আমার খাবার নষ্ট করেছে। তৌফিকের মা কান্নায় ভেঙে পড়লেন। গ্রামের মাতব্বর কাশেম চাচা বললেন, এভাবে হবে না। ইমনকে আসর করেছে অনেক শক্তিশালী কিছু। এই গ্রামের সাধারণ ঝাড়ফুঁকে কাজ হবে না। ঠিক সেই সময় তৌফিকের বড় কাকা এক বুদ্ধি দিলেন। তিনি জানালেন, পাশের উপজেলার এক প্রত্যন্ত গ্রামে একজন বড় আলেম থাকেন, নাম মাওলানা আব্দুল হাই। তিনি এই ধরনের সমস্যায় অনেককে সাহায্য করেছেন, কিন্তু এত রাতে এই দুর্যোগে তাকে নিয়ে আসা প্রায় অসম্ভব। এদিকে ইমন ভাইয়ের ঘরের জানালাটা হঠাৎ করে প্রচণ্ড শব্দে খুলে গেল। তৌফিক টর্চের আলো ফেলে দেখল ইমন ভাই জানালার গ্রিল ধরে ঝুলে আছেন, কিন্তু তার হাত দুটো যেন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। তার নখগুলো কুচকুচে কালো, তার গায়ের চামড়া কেমন ফ্যাকাশে আর কুচকানো দেখাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দৃষ্টি। টর্চের আলো পড়তেই তিনি নিচের দিকে তাকিয়ে একটা হিংস্র হাসি দিলেন। তার দাঁতগুলো যেন মুহূর্তের মধ্যে ধারালো হয়ে উঠেছে। হঠাৎ করেই ইমন ভাই জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নামলেন। প্রায় 10 ফুট উঁচু থেকে লাফিয়েও তার কিছু হলো না। তিনি সোজা দৌড়ে পেছনের সেই পুকুর পাড়ের বাঁশঝাড়ের দিকে যেতে লাগলেন। তার হাঁটার ধরন ছিল অদ্ভুত। মাঝে মাঝে চার পায়ে পশুর মতো দৌড়াচ্ছিলেন। তৌফিক আর গ্রামের কয়েকজন সাহসী যুবক লাঠিসোঁটা আর টর্চ নিয়ে তার পিছু নিল, কিন্তু অন্ধকারে ইমন ভাইয়ের গতি ছিল বিদ্যুতের মতো। বাঁশঝাড়ের ভেতর যাওয়ার পর একটা গন্ধে চারপাশটা ভারী হয়ে উঠল। টর্চের আলোতে দেখা গেল ইমন ভাই একটা পুরনো আম গাছের মগডালে বসে আছেন। একজন মানুষ কোনো মই বা সাহায্য ছাড়া কিভাবে এত উঁচু গাছে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে গেল, সেটা কারো মাথায় আসছিল না। তিনি ওপর থেকে নিচে সবার দিকে তাকিয়ে অট্টহাসি দিচ্ছিলেন, আর ওপর থেকে বড় বড় ডাল ভেঙে নিচে ফেলছিলেন। তৌফিকের বাবা নিচে দাঁড়িয়ে আকুতি করছিলেন, ইমন নেমে আয় বাবা, আমরা তোর কোনো ক্ষতি করব না। কিন্তু ওপর থেকে জবাব এলো অন্য এক ভাষায়, যা কেউ বুঝতে পারল না। তবে সেই আওয়াজে একটা প্রচণ্ড রাগ আর ঘৃণা প্রকাশ পাচ্ছিল। এমন সময় দূর থেকে একটা জিপ গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। তৌফিকের ছোট চাচা মোটর সাইকেল নিয়ে সেই মাওলানা সাহেবকে আনতে গিয়েছিলেন। সৌভাগ্যবশত মাওলানা সাহেব অন্য এক মাহফিল থেকে ফিরছিলেন, তাই পথে তাকে পাওয়া গেছে। জিপ থেকে নামলেন সাদা দাড়িওয়ালা শান্ত চেহারার একজন মানুষ, মাওলানা আব্দুল হাই। তার হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ, আর মুখে সবসময় জিকির চলছে। তিনি জিপ থেকে নেমেই সরাসরি পুকুর পাড়ে চলে এলেন।
আম গাছের দিকে তাকিয়ে তিনি একবার দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক গভীর আত্মবিশ্বাস। তিনি তৌফিকদের বললেন, আপনারা সবাই একটু পিছিয়ে যান, জায়গাটা পরিষ্কার করুন। যেটা ইমনকে ধরেছে সেটা অনেক বছরের পুরনো এবং খুব খবিশ জাতের। মাওলানা সাহেব তার ব্যাগ থেকে জায়নামাজ বের করে ভেজা মাটির ওপর বিছিয়ে দিলেন। তারপর ধীরে স্থিরে অজু করে নামাজে দাঁড়ালেন। ইমন ভাই ওপর থেকে আরো বেশি চিৎকার শুরু করলেন। মনে হচ্ছিল যেন কেউ তাকে আগুনের ওপর বসিয়ে দিয়েছে। মাওলানা সাহেব যখন উচ্চস্বরে কোরআন তিলাওয়াত শুরু করলেন, পুরো বাঁশঝাড়ের পরিবেশ যেন পাল্টে যেতে লাগলো। বাতাস হু হু করে বইতে শুরু করলো, আর গাছের ডালপালার শব্দে কান ঝালাপালা হওয়ার উপক্রম হলো। হঠাৎ করেই ইমন ভাই গাছের ওপর থেকে ধপাস করে নিচে পড়ে গেলেন, কিন্তু পড়ার সাথে সাথেই তিনি অজ্ঞান হননি, বরং মাওলানা সাহেবের দিকে তেড়ে এলেন এক অমানসিক হিংস্রতা নিয়ে। ইমন ভাই যখন মাওলানা সাহেবের দিকে তেড়ে আসছিলেন, তখন আমাদের সবার কলিজা শুকিয়ে আসছিল, কিন্তু মাওলানা আব্দুল হাই সাহেব এক চুলও নড়লেন না। তিনি তিলাওয়াত বন্ধ না করে ডান হাতটা সামনে বাড়িয়ে দিলেন। ইমন ভাই মাওলানা সাহেবের ঠিক 2 হাত দূরে থাকতেই যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলেন। তিনি প্রচণ্ড আর্তনাদ করে ছিটকে মাটির ওপর পড়ে গেলেন। তার শরীরটা এমনভাবে ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, মাওলানা সাহেব শান্ত গলায় ডাক দিলেন, বেরিয়ে আয়। কেন এই নিরপরাধ ছেলেকে কষ্ট দিচ্ছিস? বাতাসে তখন এক বিকট হাসির শব্দ ভেসে এলো। ইমন ভাইয়ের মুখটা নড়ছিল না, কিন্তু তার চারপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, ও আমার পথের কাঁটা হয়েছে, ও আমাদের সীমানা মারিয়েছে, ওকে আমি নিয়ে যাবই। কণ্ঠটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল মাটি কেঁপে উঠছে। মাওলানা সাহেব এবার আরো কঠোর হলেন। তিনি তার ব্যাগ থেকে এক বোতল পানি বের করে কি যেন পড়ে ফুঁ দিলেন। তারপর সেই পানি ইমন ভাইয়ের মুখে ছিটিয়ে দিতেই তিনি যেন জ্বলন্ত কয়লার ছোঁয়া পেলেন। ইমন ভাই মেঝেতে গড়াগড়ি খেতে লাগলেন, আর তার শরীর থেকে হালকা ধোঁয়ার মতো কিছু একটা বের হতে শুরু করলো। মাওলানা সাহেব উচ্চস্বরে সূরা জিন তিলাওয়াত করতে শুরু করলেন। চারপাশের বাতাস তখন এতই উত্তপ্ত হয়ে উঠেছিল যে উপস্থিত সবার ঘাম ঝরতে লাগলো। হঠাৎ করেই ইমন ভাই স্থির হয়ে গেলেন। তার চোখ দুটো উল্টে সাদা হয়ে গেছে। মাওলানা সাহেব এবার তাকে সরাসরি প্রশ্ন করলেন, তোর পরিচয় কি? কেন এখানে এসেছিস? সেই অদ্ভুত কণ্ঠ উত্তর দিল, আমি এই বাঁশঝাড়ের অধিপতি। বহু বছর ধরে এখানে আমার বসতি। এই ছেলেটি সেদিন রাতে অজু না করে এখানে অপবিত্র অবস্থায় ঢুকেছিল এবং আমাদের একজনের গায়ে চোট দিয়েছে। এর বদলা আমি নেবই। মাওলানা সাহেব বললেন, সে না বুঝে করেছে, তাকে ক্ষমা করে দে এবং এখান থেকে চলে যা, নইলে তোর পরিণাম ভালো হবে না। কিছুক্ষণ এক ভয়াবহ নীরবতা। মনে হচ্ছিল দুই জগতের শক্তির মধ্যে এক নীরব যুদ্ধ চলছে। হঠাৎ করেই এক প্রচণ্ড দমকা হাওয়া বয়ে গেল। বাঁশঝাড়ের সবচেয়ে বড় বাঁশটা মটমট শব্দে ভেঙে পুকুরের পানিতে পড়ল। সাথে সাথে একটা দীর্ঘশ্বাস আর কান্নার শব্দে মিলিয়ে গেল রাতের অন্ধকার। ইমন ভাই একদম নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাওলানা সাহেব এগিয়ে গিয়ে ইমন ভাইয়ের কপালে হাত রাখলেন এবং শেষবারের মতো কিছু পড়ে ফোঁ দিলেন। তিনি তৌফিকের বাবার দিকে তাকিয়ে বললেন, ভয় নেই, আল্লাহর রহমতে সে এখন মুক্ত। তবে ওকে কয়েকদিন একদম একা ছাড়বেন না এবং অবশ্যই ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখবেন। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে
ইমন ভাইয়ের জ্ঞান ফিরল। তিনি ফ্যাল করে সবার দিকে তাকিয়ে রইলেন। তার কিছুই মনে নেই, শুধু বললেন, তার মনে হচ্ছে তিনি অনেক বছর ধরে গভীর কোনো অন্ধকার গর্তে আটকা পড়েছিলেন। তৌফিক আর ওর পরিবারের চোখে তখন আনন্দের অশ্রু। সিফাত আমাদের লিখে পাঠিয়েছেন, সেই ঘটনার পর ইমন ভাই এখন পুরোপুরি সুস্থ। তবে তিনি আর আগের মতো যুক্তিবাদী বা নাস্তিক্যবাদী নন। এখন তিনি নিয়মিত নামাজ পড়েন এবং সেই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় সবসময় দোয়া দরুদ পড়েন। এই ছিল তৌফিকের ভাই ইমনের জীবনের সেই ভয়াবহ রাত। আজও বর্ষার রাতে যখন বাঁশঝাড়ের শব্দ শোনা যায়, গ্রামের মানুষের মনে সেই রাতের স্মৃতি ভেসে ওঠে। সবাই সতর্ক হয়ে যায়, কারণ ছায়ার আড়ালে যে অন্য এক জগৎ আছে তা তারা সেদিন নিজের চোখে দেখেছিল।